Hi friends, welcome to Rosalind's Front Row. আজকে যিনি আমার গেস্ট উনি কোনো টলিউডের স্টার না বা বলিউডেরও বিশাল সেলিব্রিটি না বা বিজনেস টাইকুন না, কোনো কোম্পানির সিইও না। উনি আমাদের মতন একজন সাধারণ মানুষ, যিনি ওনার রেলেন্টলেস ডেডিকেশন আর পরিশ্রমের জন্য আজকে নিজেকে অসাধারণ করে তুলতে পারছেন। She is none other than my special guest for Women's Day episode. উনি হচ্ছেন ডিএসপি সিআইডি ক্রাইম ব্রাঞ্চ প্রণতি সাহা। প্রণতি সাহার মতন অফিসাররা আজকে আছে বলেই আমরা মহিলারা নিজেদেরকে সুরক্ষিত মনে করি। আর শুধু এত উঁচু পজিশনে আছেন সেটাই না, উনি কিন্তু সবসময় চেষ্টা করেন সবার কাছে অ্যাক্সেসেবল থাকার। উনি এমন একজন মহিলা যিনি কারোর মেয়ে, কারোর মা, কারোর বউ ব্যালেন্স করে সব থেকে ওপরে কিন্তু ওনার জন্য ওনার কাজটা আর ওনার সমাজ সেবাও একই সাথে চলতে থাকে। কারণ উনি রাউন্ড দ্য ক্লক কোনো অফিস টাইমিংস ছাড়াই সবাইয়ের পাশে থাকেন। উনি এমন একজন মহিলা যিনি কিন্তু মহিলাদের আহ্বানে পৌঁছে গেছিলেন সন্দেশখালির মতন জায়গায়। আমরা যে আজকাল এত কথা বলি উইমেন এম্পাওয়ারমেন্টের, তো উনি কিন্তু হচ্ছেন উইমেন এম্পাওয়ারমেন্টের প্রতীক। আমার যে আজকে ফার্স্ট কোয়েশ্চেন প্রণতির কাছে, সেটা হচ্ছে আমাদের নারীদের সুরক্ষা নিয়ে। আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি, ক্রাইম অ্যান্ড ভায়োলেন্স এগেনস্ট উইমেন অনেক বেড়ে যাচ্ছে। তো আমি এটাই জিজ্ঞেস করতে চাই, কিভাবে কোন মেজার্স নিলে ওনার মনে হয় যে এটাকে কার্ভ করা যাবে আর আমরা নারীরা আরও সুরক্ষিত হতে পারবো। থ্যাংক ইউ প্রত্যুষা, আমাকে তোমার এই অনুষ্ঠানে আজকে আসার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই বলি, তুমি আমার যে ইন্ট্রোডাকশনটা দিলে সেটা খুব সত্যি কথা। আমি খুবই সাধারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি এবং আমি সত্যিই খুব হার্ড ওয়ার্ক এবং ডেডিকেশন এবং সব কিছু দিয়েই আমার চাকরিটা করি। আর আমার বিশ্বাস যে দেখো, আমার একটা স্লোগান আছে সেটা হচ্ছে কর্মই ধর্ম। এখানে আমাকে যারা চেনে তারা প্রত্যেকেই জানে যে আমার এইটা স্লোগান, কর্মই ধর্ম। আমি আমার স্টেটাস আপডেট করি, আমি আমার হোয়াটসঅ্যাপ স্টেটাস আপডেট করি বা ইনস্টাতে ছবি দিই বা সবেতেই আমি মেনলি আমার যা যা আমার কাজ করি ডেলি বেসিসে, আমার ডেলি স্টোরি যা থাকে সেগুলোকেই আমি মোটামুটি হাইলাইট করি, আর তার নিচে একটা ক্যাপশন থাকে কর্মই ধর্ম। তো সেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষই একদিন আমরা সবাই এখান থেকে চলে যাব, কিন্তু যদি আমাদের কাজটা আমরা ঠিকমতো করে যেতে পারি তাহলে হয়তো আমরা কিছুদিন মানুষের মনে বেঁচে থাকবো। তো সেই আইডিয়া থেকেই আমি আমার কাজটা অত্যন্ত নিষ্ঠা ভরে, ছোট বড়, ভালো মন্দ, কঠিন সোজা, যাই আমি পাই না কেন, আমার অনেক দিনের কর্মজীবন, আমার অনেক দিন, প্রায় 20 বছরের অনেক বেশি হয়ে গেছে। তো এখন আমি বলতে পারি যে এটা অনেক দিনই হলো। তো দেখো, সব সময় তো সময় সমান যায় না, সময় কখনো ভালো যায় কখনো খারাপ যায়, কিন্তু যখন যেভাবে আমার কাছে সময় এসেছে আমি সেটাকে খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছি এবং আমার ক্ষেত্রে কাজের জন্য কোনো সময় মনে হয় না যে এটা সঠিক সময় নয়। সেটা আমার রাত 2টো হতে পারে, আমার ভোর 6টা হতে পারে। মানুষ যদি প্রয়োজনে আমাকে ফোন করেছে তাহলে সত্যিই আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং এটা আমার ভালো লাগে, এটা আমি ভালো লাগা থেকে করি, ভালোবাসা থেকে করি। এটা আমি কোনো কারোর অ্যাপ্রিসিয়েশনের জন্য করি না, বা আমার এটা মনে হয় না যে এটা আমার কাছে কখনো বার্ডেন হয়ে যাচ্ছে। এটা আমার ভালো লাগে করতে, তাই আমি ভালোবেসে করি বলেই বোধহয় এতদিন এত কন্টিনিউ করতে পারছি, না হলে হয়তো একটু বোর হয়ে যেতাম। তো
যাই হোক, এবার তোমার এই ইন্ট্রোডাকশনটা আমার খুব ভালো লেগেছে যে কোনো স্টার না, কোনো কিছু না, খুবই মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে আমি এসেছি। তো যাই হোক, এবার তুমি যে প্রশ্নটা করলে সেইটার উত্তরটা একটু দিই। আমি ছেলে মেয়ের তফাৎ না করতে একদমই পছন্দ করি না। আমি মনে করি একটাই আছে, সেটা হচ্ছে হিউম্যান। হিউম্যানের মধ্যে কোনো মেন না, কোনো উইমেন না, একটাই আছে, সেটা হচ্ছে হিউম্যান, মানবতা। তো ছেলে মেয়ে সবাই সমান। সত্যি সত্যিই যদি আমরা এটা মনে করতে পারি, যেমন আমরা ধরো মা, আমরা যদি ছোটোর থেকে মেয়েদের শেখাই যে রেসপন্সিবিলিটি নেওয়া, তোমাকে পড়াশোনা শিখতে হবে, বড় হতে হবে, ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে হবে। আর ছেলেদের যদি এটা শেখায় যে কি করে মেয়েদের রেসপেক্ট করতে হবে, দেখো প্রত্যুষা, মেয়েরা অনেকভাবেই এটার মোকাবিলা করতে পারে। যেমন তুমি মেয়েরা যদি প্রপারলি ফিজিক্যাল ট্রেনিংগুলো নেয়, বা এখন হয় না যে সেলফ ডিফেন্সের যে ক্লাসগুলো হয় সেগুলো রাখতে পারে, সেগুলো কোর্সের মধ্যে রাখতে পারে, সেগুলো শিখতে পারে। আর তোমার ছোট ছোট তোমার যেগুলো আমরা বলি যে পেপার স্প্রে রাখা, বা তোমার ছোট কোনো নাইফও রাখা যেতে পারে। তো এইগুলো সেলফ ডিফেন্সের জন্য করা যেতে পারে। আর এখন অনেক রকমের অ্যাপ বেরিয়েছে টেকনোলজিক্যালি, তোমার মোবাইলে দেখবে তুমি অনেক রকমের তোমার যেগুলো এমার্জেন্সি ইয়ে থাকে, তো মানে এমার্জেন্সি তুমি বাটন টিপতে প্রেস করতে পারো, তো ওইগুলো মোবাইলে ইনস্টল করে রাখা। ওইগুলো আমাদের এখানেও অনেক রকমের নাম্বার আছে, সেই নাম্বারগুলো তুমি অ্যাপগুলো যদি তুমি তোমার লোকেশন ট্র্যাক করা সোজা হবে পুলিশের জন্য। তো এইগুলো করলে আমার মনে হয় এগুলো থেকে বাঁচা যেতে পারে, মানে এগুলো থেকে নিজেকে সেভ করা যেতে পারে। শুনলেন তো বন্ধুরা, এইগুলো কিন্তু অবশ্যই নিজের লাইফে ইমপ্লিমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের সুরক্ষাকে নিজেরাই অনেকটা গ্যারেন্টি করতে পারবেন। তো এবার চলে যাই হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন। সেটা হচ্ছে, যদিও আমরা এটা মানি যে এখন সোসাইটি অনেক ইগ্যালিটেরিয়ান সোসাইটি হয়ে গেছে, কিন্তু তাও আমি মনে করি কোনো ক্ষেত্রে জেন্ডার ইনইকুয়ালিটি বা সেক্সিজম যেটা আমরা বলি, সেটা এখনও কিন্তু এক্সিস্ট করে। আমি জিজ্ঞেস করব প্রণতিকে, কারণ প্রণতি এমন একটা প্রফেশনে আছে সেটা কিন্তু এখনও মেল ডোমিনেটেড। তো সেই প্রফেশনে থেকে ও কতটা জেন্ডার ইনইকুয়ালিটি ওকে ফেস করতে হয়? দেখো, এক্ষেত্রে আমি বলবো আমি খুবই লাকি। আমি যখন সত্যি সত্যি আমি প্রফেশনে এসেছিলাম, তখন এই ইনইকুয়ালিটিটা খুবই বেশি ছিল। আমাদের খুবই মহিলাদের সংখ্যা কম ছিল, কিন্তু দিনকে দিন মহিলাদের সংখ্যা অবশ্যই বেড়েছে। তো সেক্ষেত্রে এখন অনেক এনভায়রনমেন্ট অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে। কিন্তু আমরা যখন প্রথম, আজ থেকে 20 বছর আগে, তখন জেন্ডার নাম্বারটা মেল ইজ টু ফিমেল অনেক কম ছিল, সুতরাং একটু তো প্রবলেম কখনো কখনো ফেস করতে হয়েছে। কিন্তু এত ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার আমি পেয়েছি আমার কলিগদের কাছ থেকে, যে আমার সেরকম কোনো কিন্তু বলার মতো কোনো সিচুয়েশন হয়নি। রাদার আমি বলবো আমার মেল কলিগরা প্রচণ্ড হেল্পফুলই ছিলেন, এবং আমি অনেক সময়তেই হয়েছে তাদের হেল্প ছাড়া আমি হয়তো আমার কাজটা ঠিকমতো করে উঠতে পারতাম না, এবং সেখানে অ্যাপ্রোচ আমি করেছি ওনাদের, এবং ওনারা কিন্তু যথেষ্টই হেল্পফুল ছিলেন। সেক্ষেত্রে আমি লাকি বলবো নিজেকে। আচ্ছা, প্রণতিকে দেখে, যেদিন আমি ফার্স্ট দেখেছিলাম, মানে আমার সাথে ওনার ইন্ট্রোডাকশন হয়েছিল যে ডিএসপি একটা ইভেন্টে আমাদের দেখা হয়, তো আমি ফার্স্ট দেখি যে ওর একটা কাম ডিমেনিয়র আছে, যেটা ভীষণ সফট স্পোকেনও খুব শান্ত। সে হঠাৎ করে কি করে, হাউ ডিড ইউ ল্যান্ড আপ ইনটু দিস প্রফেশন? দেখো, প্রফেশনাল ডিমান্ড যেটা আছে সেটা তো আমাকে করতেই হয়, কারণ তুমি পার্সোনালি যাই হও না কেন, তোমার তো একটা প্রফেশনাল ডিমান্ড সবসময়ই থাকে, সব সব প্রফেশনারই এটা আছে। বাট বাই নেচার আমি সত্যিই একটু শান্ত, কিন্তু প্রফেশনালি যে আমাকে দেখেছে সে আর শান্ত কথাটা বলে না। তো এটা বলবো যে আমি ছোটো থেকে শুনেছিলাম যে মেয়েরা হয় টিচার হবে, নয় ব্যাংকার হবে, না হলে হাউসওয়াইফ হবে। ভালো রান্না করতে হবে, ভালো ঘর টর করতে হবে। তো এমন একটা আমার কিছু এমন একটা করার ইচ্ছে ছিল ছোট থেকে, যেটাতে আমার মনে হয় আমি নিজেকেও প্রোটেক্ট করতে পারবো,
আর আমি অন্যদেরও প্রোটেকশন দিতে পারবো। তো সেইটা আমার একটা ছোট থেকে ইচ্ছা ছিল, আর সেইটার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ জবে না গেলে তুমি অন্যকে প্রোটেকশন দেওয়ার চান্সটা তোমার কমে যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে ছোট থেকে আমার এটা একটা ছিল যে এমন একটা যেখানে আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য কাউকে লাগবে না, আর উল্টে আমি যেন 2-4 জনকে প্রোটেকশন দিতে পারি। তো সেই ক্ষেত্রেই এটা একটা আমার ইচ্ছা ছিল, সেখান থেকেই আসা। বাহ, খুব সুন্দরভাবে এটা কিন্তু ডিসক্রাইব করলো। আর যেটা হবে আমার নেক্সট এবার কোয়েশ্চেন, আমি চাইবো প্রণতি তুমি আমার দর্শকদের সাথে কিছু এরকম ইন্টারেস্টিং চ্যালেঞ্জিং কিছু কেসের কথা যদি একটু সংক্ষিপ্তভাবে বলতে পারো। দেখো, আমাদের চাকরিটা না সবসময়ই চ্যালেঞ্জিং। তো তোমাকে সবসময় একটা নতুন নতুন ওয়ে আউট ভাবতে হয়। কারণ তুমি জানো যে আমরা যা মানে উম, মানে আশা মানে অ্যাকিউজড পারসন যেভাবে ক্রাইমটা করবে, আমাদের তার থেকে 1 ডিগ্রি উপরে গিয়ে ভাবতে হবে, না হলে আমরা তাদেরকে অ্যাপ্রিহেন্ড করতে পারি না। তো আমাদের কি করতে হয় না, সবসময়ই একটা করে এমন কিছু ভাবতে হয় যেটা ওরা আইডিয়া করতে পারবে না। তো সেই জন্য অনেক সময়তে এরকম হয়েছে আমাকে যে আসামির বাড়িতে রেকি করতে যেতে হয়। তো সেখানে আমাকে আয়া সাজতে হয়, ও, সেখানে আমাকে নার্স সাজতে হয়, সেখানে আমাকে ডোর টু ডোর যে সার্ভেগুলো হয় সেই সার্ভেয়ার হিসেবে যেতে হয়েছে। তারপর সেটা খুবই চ্যালেঞ্জিং অবশ্যই, কেন যদি চিনে ফেলে বা যদি আইডিয়া করে ফেলে তাহলে যে কোনো সময় যে কোনো কিছুই ঘটতে পারে। তারপরে ধরো আমরা আমার আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি অনেক দূরে দূরে আমরা রেড করতে যাই, তো ধরতে যাই মানে পারপিট্রেটরদের। তো ওখানে কি হয়, ওরা অনেক সময় পালিয়ে যায়, অনেক সময় অ্যাটাক করে। সেরকম একটা জায়গায় আমি নামটা বলছি না পুরোপুরি, তো গিয়েছিলাম। তো সেখানে পালিয়ে যাচ্ছিল, তো ওর পেছনে ধাওয়া করে আমিও যেতে যাই এবং ও একটা পাঁচিল টপকে পালিয়ে যায়। তো পাঁচিলে কাঁচ পেরেক সব লাগানো ছিল, তো আমিও পাঁচিল টপকে যখন ওকে চেস করি তখন আমার এই হাতে পুরো এখানে 10টা সেলাই আছে, এ আছে। তো ভীষণভাবে ইনজিওর্ড হয়েছিলাম, মানে মাঠের মধ্যে দেখা যাচ্ছিল না, পুরো অন্ধকার ছিল। আর তোমার আমি অনেকক্ষণ পরে বুঝতে পারি যে আমার প্রায় মেন ভেনের কাছে অনেকটা ডিপ ইনজুরি হয়েছিল এবং অনেক ব্লাড মানে বেরিয়ে এসেছিলো। তো ও আমার পুরো ইউনিফর্ম মানে ব্লাড স্টেনে ভরে গিয়েছিল। তো আমি 1.5 ঘন্টা পরে আমি মিনিমাম ট্রিটমেন্টটুকুও পেয়েছিলাম। 1.5 ঘন্টা পরে আমাকে মানে এরকম হাত উঁচু করে বেঁধে তারপরে প্রাইমারি হেলথ সেন্টারে এসে তারপরে আমি প্রাইমারি তো ডাক্তারবাবু বলেছিলেন যে খুবই বিচ্ছিরি জায়গায় কেটেছে, আরেকটু হলেই ওটা মেন ভেন ইনজিওর্ড হয়ে গেলে হাতটা হয়তো চলে যেতে পারতো। তো সেই ক্ষেত্রে আমার পরে আমি কলকাতায় এসে ফিরে স্টিচ ফিচ করতে হয়েছে। তো সেই জন্য আমাদের এইটা একটা তো মানে এরকম অনেক ইনসিডেন্টই যে কোনো সময়ই ঘটতে পারে, তাই জন্য আমাদের সবসময়তেই মানে প্রিপেয়ার থাকতে হয়। যে কোনো ল অ্যান্ড অর্ডারে গেলে ঢিল পাটকেল তুমি জানো প্রচুর কিছু আসে। তো অনেকেই ইনজুরি রিসিভ করে, অনেকেই ইনজিওর্ড হয়। তো এগুলো তো খুবই চ্যালেঞ্জিং, এগুলো নিয়েই আমাদের চলতে হয়। তবু চেষ্টা করি যতটা প্রোটেকশন করা যায়, রাখা যায়। আমি একটা জিনিস খুব নোটিস করেছি, আমরা মহিলারা যত বড়ই অ্যাচিভার হই না কেন, when it comes to managing our family the onus is on us। তো প্রণতি, আমি তোমাকে জিজ্ঞেস করব, যেহেতু তুমি একজন মা, একজন ওয়াইফ, তুমি কি করে ব্যালেন্স করো এটাকে? আর একটা যেটা, যখন কোনো ধরো মেডস আসছে না বা কোনো এমার্জেন্সি হচ্ছে বাড়িতে, তখন তুমি সেটা কি করে ডিল করো? এটা খুবই রেলেভেন্ট কোশ্চেন একটা মেয়ের জন্য, প্রত্যুষা। এটা সত্যি খুব আমরা একটা হেডেক নিয়ে নিই, কেন কি আমাদের একটা ব্যাক অফ দ্য মাইন্ডে চলতে থাকে যে আমরা বোধহয় ফ্যামিলিকে ডিপ্রাইভ করছি। আমরা যেহেতু অনেকটা সময় বাইরে দিই, আমরা অনেকটা সময় আমাদের প্রফেশনকে দিই, তো আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু সবসময়ই চলতে থাকে যে আমরা বোধহয় ফ্যামিলিকে ঠিকমতো টাইম দিচ্ছি না, ফ্যামিলি বোধহয় কোথাও ডিপ্রাইভ হচ্ছে, কে কি মনে করছে, এটা একটা ভীষণ আমাদের চলতে থাকে। হ্যাঁ, একটা গিল্ট গিল্ট ফিলিং হয়, একটা, হ্যাঁ। হ্যাঁ তো ওটা। এই ক্ষেত্রে আমি যেটা করি, আমি সবাইকে একটু বোঝানোর চেষ্টা করি যে এমনও হয়েছে যে আমি আমার বাড়ি থেকে লোককে নিয়ে গিয়ে, আমার ছেলের যেমন প্রশ্ন ছিল, সানসেট হয়ে গেলে তো সবাই বাড়ি চলে আসে, তুমি তারপরেও অফিসে কি করো? তো আমি আমার ছেলেকে তখন সানসেটের পরে আমার
অফিসে নিয়ে গিয়ে ওকে বসিয়ে রেখে দেখিয়েছি যে সানসেটের পরেও আমার কত কাজ থাকে। সানসেটের পরেই অ্যাকচুয়ালি আমাদের কাজগুলো শুরু হয়। তো সেই জন্য ওর একটা ধারণা ছিল যে মা সানসেট হয়ে গেলেই বাড়ি চলে আসবে, কিন্তু সেটা সম্ভব হয় না। পুজোর সময় সবাই ঠাকুর দেখতে যায়, তো আমাদের তো প্রচণ্ড ডিউটির চাপ থাকে, আমরা কিছুই করে উঠতে পারি না। তো সেই ক্ষেত্রেও ওরা যখন রাস্তায় পুলিশ দেখে যে পুলিশ ইউনিফর্ম পরে ডিউটি করছে, তখন সেটা আমি বোঝাই যে এটাও আমি। কারণ আমি যদি রাস্তায় না থাকি তাহলে হবে না, ওটা আমার ডিউটি, তো ওটা আমাকে করতে হবে। এইভাবে আমি মানে এক্সাম্পল দিয়ে দিয়ে বলি যে আমার কাজটা অ্যাকচুয়ালি ঠিক কী। আর আমাদের তো সত্যি কোনো টাইম বাউন্ড নেই, 24x7x365 বলতে পারো। তবে হ্যাঁ, ছুটি ছাটা যদি পাই, মাঝখানে যদি একটু ছুটি পাই, তখন অবশ্যই সেটা সবাইকে নিয়ে কাটাবার চেষ্টা করি। এই প্রসঙ্গে ধরো আমি বলতে পারি আমার মা লাস্ট ইয়ারে খুবই অসুস্থ ছিলেন। আমার মা মারাও গেলেন, আমার মা ছেড়ে চলে গেলেন আমাদের। কিন্তু প্রায় 6 মান্থস মাকে নিয়ে হসপিটাল আর ডক্টরসের চেম্বারে আমাকে ঘুরতে হয়েছে। তখন আমি অফিস করতাম, অফিস থেকে হসপিটাল, হসপিটাল থেকে আবার অফিস, আবার হসপিটাল, মানে এরকমভাবেই আমাকে কাটাতে হয়েছে। তো সেক্ষেত্রে অফিস খুবই কোঅপারেটিভ ছিল। আর আমি আমার যেহেতু মানে মাকে দেখার দায়িত্ব, ভেলোরেও নিয়ে যেতে হয়েছিল মাকে, তো সেই জন্য আমি তখন যতটা পেরেছি অফিস মা ব্যালেন্স করেই করেছি। তবে হ্যাঁ, একটু তো হেক্টিক হয়েই যায়, সেক্ষেত্রে নিজেকে একটু শক্ত হতে হয়, নিজেকে একটু শক্ত করি, এইভাবেই চলে। আচ্ছা, আরেকটা হঠাৎ করে আমার কোয়েশ্চেন জাস্ট মাথায় এলো, যেহেতু তুমি বললে তুমি ডিসগাইজ করে অনেক এরকম মিশন অ্যাকমপ্লিশ করেছো, এরকম কি কোনোদিনও হয়েছে যে তারা মানে বুঝতে পেরে গেছে যে তুমি ডিসগাইজড হয়ে এসছো? একদম। সেই যদি একটু এক্সপিরিয়েন্স ছোট্ট করে শেয়ার করো। এরকম হয়েছে, ধরো আমাদের একজন খুবই মানে নামকরা ক্রিমিনাল, তার বাড়িতে যেতে হয়েছে। তো আমার উপরে ইনস্ট্রাকশন ছিল যে ওর বাড়িতে হাইড আউটস কী কী আছে, কোথা থেকে ও পুলিশ রেড করলে কোথা থেকে ও বেরিয়ে যেতে পারে, কোথায় ও মানে আমাদেরকে মিসগাইড করতে পারে, এন্ট্রি এক্সিট এইগুলোকে রেকি করা, প্লাস ওর টাইমিংটা জানা যে ও ঠিক কখন আসছে বা কখন যাচ্ছে। তো এরকম আমি গিয়েছিলাম এরকম মানে ছদ্মবেশে ওদের বাড়িতে সেলস গার্ল হিসেবে। তো গিয়ে বেডশিট টেডশিট নিয়ে গেছিলাম, শাড়ি টাড়ি, যাতে ঘরে ঢুকে দেখানো যায়। তো ওরকমভাবে দেখাচ্ছিলাম, তারপরে হঠাৎ শুনলাম একটা আমার পেছনে আমার ফোর্স ছিল, কিন্তু তাদেরকে তো নিয়ে ঢুকতে পারছি না যেহেতু আমি সেলস গার্ল। তো তারা বাইরে গলিতে ছিল। এবার এরকম হয়েছে যে সে হঠাৎ মোটা গলায় আমাকে বলল, ম্যাডাম আপনাকে আমি চিনে নিয়েছি, আর কিছু দেখাতে হবে না, আপনি ফিরে যান। ওহ মাই গড! তো আমি তখন মানে আমি তখন খুবই নতুন ছিলাম, খুব একদমই ফার্স্টের দিকে হয়েছে এটা। তখন আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত, কিন্তু দেখলাম বেশি কিছু করতে গেলে ওটার জন্য আমি প্রিপেয়ার ছিলাম না। তো তখন আমার উপরে যেটুকু ইনস্ট্রাকশন ছিল আমি ওটুকুই করে ওখান থেকে বেরিয়েই এসেছিলাম। পরে যদিও এটার পরে মানে অন্যরকম সিচুয়েশন হয়েছিল, কিন্তু সেই মুহূর্তে আমার সত্যি কিছু করার ছিল না। তোমার এসকেপটা মানে স্মুথলি হয়েছিল। হ্যাঁ, আমার এসকেপটা স্মুথলি করতে হয়েছিল। স্ক্যারি। তো এবার আমার লাস্ট কোয়েশ্চেন, আজকের এই শোটা আমি এন্ড করব যেটা দিয়ে, সেটা হচ্ছে প্রণতি, where do you see yourself 10 years from now? এটা দেখো, এটা সত্যি কথা বলতে গেলে কি আমার খুবই একটা আরও একটু বড় কিছু স্বপ্ন আছে, যেখানে আমি দেখতে চাই নিজেকে যে শুধু আমি না, আমি আরও অনেকের মানে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিতে পারছি। আর আমার এখন যেটা মনে হয় যে শুধু নিজে একটা সিকিউরড লাইফ কাটাবো, নিজে ঠিক থাকবো, নিজে ভালো থাকবো, এটার বাইরে গিয়েও যদি সোসাইটির জন্য কিছু করতে পারি, যদি আমার এই এত বছরের এক্সপিরিয়েন্স, এত বছরের জার্নি, সেটা দিয়ে যদি কাউকে কিছু মোটিভেট করতে পারি, যদি কিছু লোককেও বিপদ থেকে বাঁচাতে পারি, সেইটা আমার একটা চেষ্টা থাকবে, যাতে সবাইকে নিয়ে সোসাইটিতে ভালোভাবে চলতে পারি। বাহ! তো প্রণতির এই ইন্টারভিউটা করার পরে আমি কিন্তু নিজেকে খুবই এম্পাওয়ার্ড মনে করছি।
আর সেটাই ফিগার আউট করব এবার কি করে সেলফ ডিফেন্স করা যায় বা কি করে সুরক্ষিত নিজেকে করা যায়, এগুলো আমি ইমপ্লিমেন্ট করব। আর আপনাদেরকেও কিন্তু বলবো এগুলো ইমপ্লিমেন্ট করতে। তো চলো প্রণতি, আজকে আমরা দুজন মিলে আমাদের দর্শকদের হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উইশ করি। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে টু অল অফ ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বন্ধুরা, কেমন লাগছে আমার এই রোজলিনস ফ্রান্ট শো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভুলবেন না কিন্তু লাইক করতে, শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে।